আজ তাহলে আমরা কি পড়ব? আজ আমরা পড়ব SN1 এবং SN2 এর মধ্যে কি তুলনা করব, কম্পারিজন। SN1 অ্যান্ড SN2 এদের মধ্যে কম্পারিজন পড়ব। তাহলে ফার্স্টে আমরা কি দেখব, যে সাবস্ট্রেটের উপর এরা কীভাবে নির্ভর করছে। সাবস্ট্রেট মানে আমরা যেইটা নিয়ে আমরা ফার্স্টে বিক্রিয়াটা করছি, সাবস্ট্রেট মানে আমরা তাহলে SN1 এর ক্ষেত্রে দেখি যে SN1 এর ক্ষেত্রে আমরা কী দেখেছিলাম, যে ফার্স্ট স্টেপে কি হয়, ফার্স্ট স্টেপে হয় কার্বোক্যাটায়ন ফর্ম হয়, কার্বোক্যাটায়ন। তারপর সেকেন্ড স্টেপে কি হয় না, সেকেন্ড স্টেপে হয় আমার যে কার্বোক্যাটায়নটা ফর্ম হলো, সেখানে এসে নিউক্লিওফাইলটা কী করে, অ্যাটাক করে, বন্ড ফর্মেশন করে। ঠিক আছে, কার্বোক্যাটায়নটা যে থাকে এখানে C, এটা প্লাস থাকে, এটা প্লাস আছে, এটা প্লাস, এটা মাইনাস, লোভটা। ঠিক আছে, তাহলে কি বলেছি, এই যে লোভটা থাকে, এই যে sp2 হাইব্রিডাইজড হয় এই কার্বনটা, তাহলে এর যে প্লাস আর মাইনাস আছে, নিউক্লিওফাইলটা এসে কী করে, এখান দিয়েও এটা বন্ড ফর্ম করতে পারে, এখান দিয়েও ওভারল্যাপটা করতে পারে। তাহলে কি, সেই জন্য বলেছিলাম কি, যে রেসিমিক মিক্সচার তৈরি হয়, অর্থাৎ ডি তৈরি করে, অর্থাৎ যে এর যে রোটেশনটা হয়, যদি এটা কাইরাল সেন্টার থাকে, যদি কাইরাল সেন্টার থাকে, তাহলে কি হয়, এই কার্বনটা যদি কাইরাল সেন্টার হয় তাহলে কী হবে, এটা অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখাবে। তাহলে কী করবে, একটা 50% এইটা দিয়ে যেটা হচ্ছে সেইটা 50% কি ডি, অর্থাৎ সেটা হচ্ছে কি ডেক্সট্রো রোটেটরি, আর একটা কী করে প্লাস 50% কি এল তৈরি করে, লিভো রোটেটরি। ঠিক আছে, তার মানে এই যে 50% ডি প্লাস 50% এল, 50% ডি প্লাস 50% এল যে তৈরি করে, এই মিক্সচারটাকে বলা হয় কি রেসিমিক মিক্সচার। এই মিক্সচারটাকে বলা হয় রেসিমিক মিক্সচার। রেসিমিক মিক্সচার কি না, কোনো মিক্সচারে যদি 50% ডি আইসোমার প্লাস 50% এল আইসোমার থাকে, তখন সেটা কি হয়, যে ওদের যে অপটিক্যাল অ্যাক্টিভিটিটা, ওই সলিউশন আর অপটিক্যালি অ্যাক্টিভিটি দেখায় না, সেই জন্য সেই সলিউশনটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, সেটাকে বলা হয় আমার রেসিমিক মিক্সচার। SN1 এর ক্ষেত্রে যে আমরা সাবস্ট্রেটটা নিই, সেই তার যদি কার্বনটা যদি কাইরাল সেন্টার থাকে, বা কার্বনটা যদি কাইরাল কার্বন হয়, তাহলেই এই রেসিমিক মিক্সচার তৈরি হয়। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছিল, এটা আমি রেসিমিক মিক্সচারটার জন্য বলে দিলাম। তো আমাদের SN1-এরটা কী আছে, যে ফার্স্ট হবে কার্বোক্যাটায়ন তৈরি। তাহলে এইখানে আমাদের মেন প্রবলেম এটা হচ্ছে, আমাদের ফোকাস করতে হবে কার্বোক্যাটায়ন। তাহলে কার্বোক্যাটায়নটা যে তৈরি হবে, তাহলে কার্বোক্যাটায়ন কি 1 ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি হতে পারে, 3 ডিগ্রি হতে পারে কার্বোক্যাটায়ন। তাহলে এখানে যে কার্বোক্যাটায়নটা হবে, তাহলে নিশ্চয়ই যেই কার্বোক্যাটায়নটা সবচেয়ে স্টেবল হবে, সেইখানে সেই সাবস্ট্রেটটা তাড়াতাড়ি রিঅ্যাকশনটা করবে। তাহলে আমাদের স্টেবিলিটি অর্ডার কী জানি, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার, যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার কী জানি, যে 3 ডিগ্রি মোর স্টেবল। ঠিক আছে, 1 ডিগ্রি সবচেয়ে কম স্টেবল। ঠিক আছে, মানে CH3 CH2 এটা প্লাস, এটা কত 1 ডিগ্রি, CH3 CH3 এইটা প্লাস, এটা কত 2 ডিগ্রি, CH3 CH3 এটা প্লাস, এটা কত, এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে সবচেয়ে মোর স্টেবল কার্বোক্যাটায়ন কোনটা, এই যে 3 ডিগ্রি। তার মানে যদি আমরা টারশিয়ারি বিউটাইল যদি আমরা ক্লোরাইডটা নেই, CH3C CH3 এখানে Cl আছে, তাহলে SN1 অনুযায়ী আমরা কী জানি, যে ফার্স্টে মাইনাস Cl হয়ে যায়। ঠিক আছে, Cl মাইনাস হিসেবে এটা বেরিয়ে চলে যায়, Cl মাইনাস, তাহলে এটা প্লাস পড়ে থাকে, CH3 বন্ড C CH3 এটা প্লাস। ঠিক আছে, তার মানে এটা কত 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে এর স্টেবিলিটি সবচেয়ে বেশি, এই যে আমরা জানি স্টেবিলিটি অর্ডার কার্বোক্যাটায়ন, যে 3 ডিগ্রি মোর স্টেবল হয় সবচেয়ে। কেন হয় না, এই যে মিথাইল গ্রুপগুলো কী করছে, আমার প্লাস আই এফেক্টের জন্য এটাকে কী হচ্ছে, এই যে প্লাস চার্জটাকে প্রশমিত করছে, সেই জন্য এটা স্টেবিলিটি পাচ্ছে। সেই জন্য এটা আমার মোর স্টেবল হয়, কোনটা না 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, দেন কত 2 ডিগ্রি, বা 2 ডিগ্রি ইজ মোর স্টেবল দেন কত 1 ডিগ্রি, এটা হচ্ছে স্টেবিলিটি অর্ডার। সেই জন্য তাহলে যদি কোনো আমরা এইরকম ক্লোরাইড নেই, 3 ডিগ্রি যদি ক্লোরাইড নেই, 3 ডিগ্রি ক্লোরাইড নিলে সবসময় কী হবে, SN1 রিঅ্যাকশান হবে, সবসময় SN1 রিঅ্যাকশান হবে। কেন
না আমরা জানি কি যে SN1-এর ফার্স্ট স্টেপে আমাদের কার্বোক্যাটায়ন তৈরি হয়, তার মানে কার্বোক্যাটায়ন যে তৈরি হলো, তারা কার্বোক্যাটায়ন কখন তৈরি হবে? যখন যেই কার্বোক্যাটায়নটা যদি আমার স্টেবল হয় তবেই তো কার্বোক্যাটায়নটা তৈরি হবে। যদি কার্বোক্যাটায়নটা যদি আনস্টেবল হয় তাহলে কি তৈরি হবে? তো অবশ্যই হবে না। সেই জন্য বলছি যে যদি আমরা 3 ডিগ্রি ক্লোরাইড নিই তাহলেই SN1 হবে, কিন্তু আমরা যদি CH3Cl বা CH3CH2Cl যদি নিই তাহলে এটা কত 1 ডিগ্রি ক্লোরাইড, এটা 1 ডিগ্রি ক্লোরাইডে SN1 হবে না, SN1 হবে না। কেন হবে না? কারণ 1 ডিগ্রি যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে, সিএলটা যদি বেরিয়ে যায়, সিএলটা বেরিয়ে গিয়ে যে CH3CH2+ যে তৈরি হবে, এইটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অনেক কম বলেছি। তাহলে যেহেতু কম হয় স্টেবিলিটি, তাহলে এটা যদি স্টেবিলিটি না পায় তাহলে এ কেন তৈরি করবে? তাহলে কেন সিএলটা বেরাবে? ঠিক আছে, তাহলে সবসময় 3 ডিগ্রির ক্ষেত্রে সবসময় কী হয়? SN1 হয়। তাহলে 1 ডিগ্রি হলে তাহলে কি রিয়াকশান হবে না? তাহলে 1 ডিগ্রি হলে কী হবে সেটা বলছি পরে। তাহলে কি হচ্ছে? তাহলে 3 ডিগ্রির ক্ষেত্রে আমাদের কি হবে? SN1 হবে। ঠিক আছে, কেন না 3 ডিগ্রির স্টেবিলিটি সবচেয়ে বেশি কার্বোক্যাটায়ন। এরপর আমরা তাহলে SN2টা দেখি। SN2তে কী বলা হয়েছে? না, SN2তে বলা হয়েছে যে ডাইরেক্ট ব্যাকসাইড অ্যাটাক হয়, ডাইরেক্ট ব্যাকসাইড অ্যাটাক হয়। NO- এসে কী করে? ডাইরেক্ট ব্যাকসাইডে অ্যাটাক করে, সিএলকে বের করে। তাহলে SN2-এর ক্ষেত্রে কী দেখব? যে SN2 এর ক্ষেত্রে আমরা যে নিউক্লিওফাইলটা এসে যে অ্যাটাক করবে, তার মানে এখানে যে গ্রুপগুলো আছে তাহলে তারা কি একটা অবস্থান করছে, কি ছাতার মতো অবস্থান করেছে এখানে। তার মানে এ যদি এসে এই ভিড়কে ঠেলে এখানে অ্যাটাক করতে যায় তাহলে কি এরা বাধা দিবে? অবশ্যই। তাহলে এরা যদি বাধা দিতে যায় তাহলে এখানে যদি বড় বড় গ্রুপ থাকে তাহলে এটা বাধা পাবে, একে এখানে যেতে দেবে না, তখন কি রিয়াকশানটা হবে? তাহলে অ্যাকচুয়ালি এটা কি স্টেরিক হিন্ড্রেন্স। তার মানে এখানে যত স্টেরিক হিন্ড্রেন্স বাড়বে তত এর রিঅ্যাক্টিভিটি কি তত কমতে থাকবে। তাহলে যদি আমার এইখানে যদি স্টেরিক হিন্ড্রেন্সটা কম থাকে তাহলেই SN2 রিয়াকশান হবে, যদি স্টেরিক হিন্ড্রেন্সটা কম থাকে। তাহলে যদি স্টেরিক হিন্ড্রেন্স বেশি থাকে, নিউক্লিওফাইল গিয়ে অ্যাটাক করতে পারবে না, একে ঢুকতে দেবে না নিউক্লিওফাইলকে। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি যে 1 ডিগ্রি ক্লোরাইড যদি নিই, 2 ডিগ্রি ক্লোরাইড যদি নিই, 3 ডিগ্রি ক্লোরাইড যদি নিই, ঠিক আছে, তাহলে তাহলে কী রিয়াকশান হবে? কারণ 3 ডিগ্রির ক্ষেত্রে কী হচ্ছে? এই যে আমরা দেখালাম যে 3 ডিগ্রি ক্লোরাইড এইটা, তাহলে অ্যাকচুয়ালি 3 ডিগ্রি ক্লোরাইড মানে কি? যে 3টা মিথাইল গ্রুপ এইখানে যুক্ত আছে, 3টা মিথাইল গ্রুপ, সি এর সাথে আরও 3টা হাইড্রোজেন, আবার সি এর সাথে আরও 3টা হাইড্রোজেন, এর সাথে সি আরও 3টা হাইড্রোজেন, এরকম মিথাইল গ্রুপ যুক্ত আছে, এর সাথে ক্লোরাইড আছে। ঠিক আছে, তাহলে এখানে যদি নিউক্লিওফাইল আসে তার স্টেরিক হিন্ড্রেন্সটা অনেক বেশি হবে, এতগুলো হাইড্রোজেন আছে তারা ঢুকতে দেবে নাকি, তাহলে স্টেরিক হিন্ড্রেন্স অনেক বেশি হবে, তাহলে হবে না। তাহলে 3 ডিগ্রির ক্ষেত্রে SN2 রিয়াকশান হবে না। তাহলে ওই জন্য কী বলেছি যে এর ক্ষেত্রে হবে না, SN2 রিয়াকশান হবে না। তাহলে 3 ডিগ্রির ক্ষেত্রে ওই জন্য কী হয়? 3 ডিগ্রির ক্ষেত্রে SN1 হয়, 3 ডিগ্রির ক্ষেত্রে SN2 হয় না। কেন? এখানে স্টেরিক হিন্ড্রেন্সটা বেশি থাকে, স্টেরিক হিন্ড্রেন্স বেশি থাকার জন্য নিউক্লিওফাইল এসে ডাইরেক্ট ব্যাক সাইড অ্যাটাক করতে পারে না, সেই জন্য আমার SN2 রিয়াকশান হয় না 3 ডিগ্রির ক্ষেত্রে। তাহলে এখানে সবচেয়ে স্টেরিক হিন্ড্রেন্সটা তাহলে কার ক্ষেত্রে কম হবে? না, স্টেরিক হিন্ড্রেন্স 1 ডিগ্রির ক্ষেত্রে সবচেয়ে কম হবে, 1 ডিগ্রির ক্ষেত্রে সবচেয়ে কম হবে স্টেরিক হিন্ড্রেন্স। কারণ কি? যে আমরা যদি 1 ডিগ্রি ক্লোরাইডটা আঁকি, যে সি এখানে Cl আছে, এইদিকে সি, এটা H3, এখানে H আর এখানে H, তাহলে এখানে যদি নিউক্লিওফাইলটা আসে তাহলে নিউক্লিওফাইলটা এসে এখানের যতটা আমার স্টেরিক হিন্ড্রেন্সটা ছিল বা স্টেরিক ক্রাউডিংটা যত ছিল এখানে বাধাটা পাচ্ছিলো, এখানে কি তত বাধা পাবে? পাবেনি। সেটা কি এখানে ফ্রিলি এসে অ্যাটাক করতে পারবে, সিএলটাকে বের করে দিতে পারবে। তাহলে কী হবে? CH3 NO, নিউক্লিওফাইলটা এসে ঢুকে যাবে। এইটা হচ্ছে কি SN2 রিয়াকশান, ডাইরেক্ট ব্যাক সাইড এটা। তাহলে SN2 রিয়াকশানটা কখন হবে? না, 1 ডিগ্রি ক্লোরাইডের ক্ষেত্রে সবসময় SN2 হবে। তাহলে 3 ডিগ্রি ক্লোরাইডের ক্ষেত্রে সবসময় কী হবে? SN1 হবে, এবং 1 ডিগ্রি ক্লোরাইডের ক্ষেত্রে সবসময় কী রিয়াকশান হবে? SN2 হবে। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে, স্টার দিয়ে লেখা হলো যে 1 ডিগ্রি ক্লোরাইড, ঠিক আছে, 1 ডিগ্রি ক্লোরাইডের ক্ষেত্রে কী হচ্ছিল? ক্লোরাইড বা আয়োডাইড যাই থাকুক, মানে আমার 1 ডিগ্রি যে এটা থাকবে সাবস্ট্রেটটা, সেটার জন্য আমার কী হবে? 1 ডিগ্রি ক্লোরাইড থাকলে কী হবে? SN2 হবে, ডাইরেক্ট ব্যাক সাইড অ্যাটাক হবে। কেন? এতে কোনো নো স্টেরিক হিন্ড্রেন্স। আর যদি 3 ডিগ্রি ক্লোরাইড থাকে
বা আয়োডাইড হোক বা 3 ডিগ্রি যে কোনো সাবস্ট্রেট যেটা আমরা নিচ্ছি সেটাতে কী হবে, SN1 হবে সবসময়। কেন হবে না, মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করবে, মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করবো, ঠিক আছে। তাহলে এবার 2 ডিগ্রি হলে কি হবে, তাহলে 2 ডিগ্রি হলে কি কোনোটাই হবে না কোনটা হবে সেটা এবার যাচ্ছি, জাস্ট এর পরেরটা টপিকটা গেলে বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে এরপর আমরা কী দেবো, সাবস্ট্রেটটা দেখলাম। তাহলে আমরা 1 ডিগ্রি 3 ডিগ্রিটা জানলাম, 2 ডিগ্রিটা বাকি রয়েছে, এটা পরের টপিকে পড়ছি এক্ষুনি, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্টে সাবস্ট্রেটটা দেখলাম। তাহলে এরপরে এই রিয়াকশানটা আমার কিসের উপর নির্ভর করবে, এরপর আমরা দ্রবণের প্রকৃতির উপর নির্ভর করবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস বাকি রয়ে গেছে, আমরা যদি তাহলে অ্যালাইলিক CH2 ডবল বন্ড CH2Cl, এটা অ্যালাইলিক ক্লোরাইড, এটা আর বেঞ্জাইলিক ক্লোরাইড CH2Cl। তাহলে বলছে এদের মধ্যে মানে এদের ক্ষেত্রে আর কি, মানে সাধারণ যে ক্লোরাইড, সাধারণ যে প্রাইমারি যে ক্লোরাইড CH3CH2Cl, এই সাধারণ প্রাইমারি ক্লোরাইডের থেকে এদের SN1 বিক্রিয়ার রেট অনেক বেশি হয় এদের, ঠিক আছে। এইটা প্রাইমারি ক্লোরাইড, এই প্রাইমারি ক্লোরাইডের থেকে এদের অ্যালাইলিক ক্লোরাইড বা বেঞ্জাইলিক ক্লোরাইড এদের হচ্ছে আমার কি হয়, যে SN1 রেটটা বেশি হয়। কেন না, এদের যে কার্বোক্যাটায়নটা তৈরি হয়, এই যে অ্যালাইলিক ক্লোরাইডের যে কার্বোক্যাটায়নটা তৈরি হয় সেটা অনেক স্টেবল, CH2 ডবল বন্ড CH বন্ড CH2 প্লাস। তাহলে এটা কি রেজোনেন্স করতে পারে, রেজোনেটিং স্ট্রাকচারটা এইটা CH2 বন্ড CH ডবল বন্ড CH2 এখানে প্লাস। তাহলে এটা কি, এই যে রেজোনেন্স করছে, তার মানে কি রেজোনেন্স করছে মানে কি স্টেবিলিটি বেড়ে যাচ্ছে। সেই জন্য কী হচ্ছে, যে এই কার্বোক্যাটায়নটা মোর স্টেবল দেন দিস প্রাইমারি ক্লোরাইড, সেই জন্য এর ক্ষেত্রে SN1 রেটটা বেশি হয়, এর থেকে মানে প্রাইমারি ক্লোরাইডের থেকে অ্যালাইলিক ক্লোরাইড বা বেঞ্জাইলিক ক্লোরাইড এদের হচ্ছে স্টেবিলিটি, এই আমার যেহেতু কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা বেশি হয় সেই জন্য এদের SN1 রেটটাও বেশি হয়। বেঞ্জাইলিক ক্লোরাইডের কী করে হয়, বেঞ্জাইলিক ক্লোরাইডেরও কী হচ্ছে, আমার কার্বোক্যাটায়নটা স্টেবল হয়, CH2 প্লাস যদি Clটা বেরিয়ে যায়, তাহলে এইখান থেকে কী হচ্ছে, এইটা এখানে বেরিয়ে এখানে স্টেবিলিটি দেয়। তাহলে আমার স্ট্রাকচারটা কী হচ্ছে অ্যাকচুয়ালি, তাহলে এইখানটা প্লাস হলো, এখানটা ডবল বন্ড CH2, তাহলে আবার এটা এখানে ঘুরতে পারে, আবার এটা এখানে ঘুরতে পারে, ঠিক আছে। এইভাবে আমার রেজোনেটিং স্ট্রাকচার অনেক হবে, 3টা অ্যাকচুয়ালি। তাহলে এইখানটা প্লাস হয়ে গেল, এইটা এখানে হলো, এটা এখানে হলো, এইটা ডবল বন্ড CH2। তাহলে এরকম কী হচ্ছে, আমার রেজোনেন্স করে কী হচ্ছে, যে এটা মোর স্টেবল হচ্ছে। তাহলে মোর স্টেবল হচ্ছে, এই যে কার্বোক্যাটায়নগুলো তৈরি হচ্ছে, এই যে কার্বোক্যাটায়নটা যে এখানে তৈরি হচ্ছে, এখানে যে আমার ওইচ এসে যে ঢুকবে, ঠিক আছে, এখানে যে আমার ওইচটা ঢুকবে, তাহলে এইখানে আমার ওইচ ঢুকে মানে কি, আমার এই যে কার্বোক্যাটায়নটা এটা মোর স্টেবল হচ্ছে। কেন না, কার্বোক্যাটায়নটা মোর স্টেবিলিটি পাচ্ছে কি, এই যে রেজোনেন্সের থ্রু দিয়ে, সেই জন্য তাহলে এইখানে আমার কি হচ্ছে, এইটা মোর স্টেবল হয় বা এর SN1 রেটটা বেশি হয় প্রাইমারি ক্লোরাইডের থেকে, ঠিক আছে। আবার এই অ্যালাইলিকের থেকে বেঞ্জাইলিকের বেশি হয়। কেন না, বেঞ্জাইলিকে কী হচ্ছে, আমার এটা বেশি, রিজোনেটিং স্ট্রাকচারটা অনেকগুলো বেশি আছে, তাই তো না, বুঝতে পারলেন। আমার বেঞ্জাইলিক ক্লোরাইডে কতগুলো রেজোনেন্স হচ্ছে, একটা, এখান থেকে আরও একটা, দুটা, কারণ এইখানটা হলো এখানে দুটা, সেখান থেকে আবার একটা 3টা, তাহলে 3টা রেজোনেটিং স্ট্রাকচার পাচ্ছি আলাদা আলাদা, ঠিক আছে। আর এখানে কটা পাচ্ছি, একটাই দুটাই, জাস্ট এই যে এই একটা দুটা, আর এখানে কটা আছে, একটা দুটা তিনটা 4টা পাবো, একটা দুটা, এখানে আর একটা হবে, যে এইখানে যেটা প্লাস পড়বে, 3টা 4টা। তাহলে রেজোনেটিং স্ট্রাকচার যত বাড়ছে কি স্টেবিলিটি তত বাড়ছে। তাহলে যেহেতু এখানে অনেক বেশি রেজোনেটিং স্ট্রাকচার, তার থেকে এর স্টেবিলিটি অনেক বেশি এই কার্বোক্যাটায়নটা। তাহলে যেহেতু কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি হচ্ছে, তার মানে কি SN1 রেট বেশি হবে, সেজন্য বেঞ্জাইলিক ক্লোরাইডের স্টেবিলিটি অ্যালাইলিকের থেকে আবার বেশি, ঠিক আছে। তো এগুলো মাথায় রাখতে হবে। তাহলে আমাদের কি, যে সাবস্ট্রেটের স্টেবিলিটির ওপর SN1টা রিয়াকশান করে, যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপর SN1 নির্ভর করে, আর SN2টা নির্ভর করে কি, যে আমার এদের স্টেরিক ক্রাউডিংয়ের উপর, ঠিক আছে। এরপর দ্বিতীয় নম্বর পয়েন্ট কি দেখব,
যে দ্রাবক, আমরা যে সলভেন্টটা লিখছি, যেই সলভেন্টে আমরা রিয়েকশানটা ঘটাচ্ছি, সেই সলভেন্টের প্রকৃতির উপর নির্ভর করবে, সেটার উপরেও এই রিয়েকশান রেট, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রেট নির্ভর করে। SN1 দেখব ফার্স্টে আমরা। SN1, তাহলে SN1-এ আমরা কি দ্রবণ নেব, কি সলভেন্ট নেব? ঠিক আছে, না এখানে আমরা সলভেন্ট কি নেব, না আমরা নেব এখানে পোলার প্রোটিক সলভেন্ট। পোলার প্রোটিক সলভেন্ট, পোলার প্রোটিক সলভেন্ট নেব এখানে আমরা পোলার প্রোটিক সলভেন্ট নেব। তাহলে পোলার প্রোটিক সলভেন্ট নেওয়ার কারণটা কি? আমরা তাহলে পোলার অ্যাপ্রোটিক সলভেন্টও তো নিতে পারতাম। যে SN1-এর ক্ষেত্রে নেব আমরা পোলার প্রোটিক সলভেন্ট, এবং SN2-এর ক্ষেত্রে নেব কি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। পোলার প্রোটিক সলভেন্ট মানে কি, যে সেটা পোলার হবে, অর্থাৎ তার আমার কি আছে, যে ডাইপোল মোমেন্ট আছে, ঠিক আছে, পোলার হবে। এবং প্রোটিক মানে কি, তার প্রোটন আছে, যে প্রোটন দান করতে পারে সে ওই সলভেন্টটা, তাহলে কি তার প্রোটনও আছে এবং সেটা পোলার, সেটা হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট। আর পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট মানে কি, যে তার সেটা পোলার কিন্তু তার কোনো প্রোটন নেই, সেই জন্য পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। তাহলে SN1-এ আমরা কি ইউজ করি, পোলার প্রোটিক সলভেন্ট, এবং SN2-তে আমরা কি ইউজ করি, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। পোলার অ্যাপ্রোটিক সলভেন্টগুলো কী কী? পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট যেমন DMSO, DMF, অ্যাসিটোন, এইসব, এইগুলো হচ্ছে আমার কি SN2-এ ইউজ হয় এই দ্রাবকগুলো, ঠিক আছে, এই সলভেন্টগুলো। ডিএমএসওটা কি, না ডাইমিথাইল সালফোক্সাইড, এর স্ট্রাকচারটা কি CH3, এটা ডাইমিথাইল সালফোক্সাইড CH3। DMF ডাইমিথাইল ফর্মামাইড, এটার স্ট্রাকচারটা কেমন CH3 CHO, এটা ডাইমিথাইল ফর্মামাইড, ঠিক আছে। অ্যাসিটোনের স্ট্রাকচার তো জানো তোমরা সব। এইগুলা কি হচ্ছে, যে এইগুলা পোলার এতে দেখো এর সাথে কোনো ডাইরেক্ট প্রোটন আছে, হাইড্রোজেন আছে, যুক্ত আছে, নেই, তার মানে কি অ্যাসিডিক প্রোটন কি আছে, অ্যাসিডিক হাইড্রোজেন আছে, অ্যাসিডিক হাইড্রোজেন যেহেতু নেই তার মানে কি ওটা প্রোটন নেই, এটা কার্বনের সাথে হাইড্রোজেন আছে, এগুলো তো দান করতে পারবে না সহজে, ঠিক আছে, তার মানে এটা কি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। কিন্তু পোলার প্রোটিক সলভেন্ট যেমন কি আমরা মিথানল, ইথানল, ঠিক আছে, বা হচ্ছে জল CH3OH, ETOH, এগুলো কি হচ্ছে আমার পোলার প্রোটিক। এই যে এর সাথে আমার কি হাইড্রোজেন যুক্ত আছে, এগুলো কি প্রোটন হিসেবে দান করতে পারে, তাহলে কি পোলার প্রোটিক সলভেন্ট। এইগুলো হচ্ছে কি হয় SN1-এ ইউজ করা হয়, SN1-এ। তাহলে SN1-এর সলভেন্ট হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট, SN2-এর হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। তাহলে কেন ইউজ করা হয়, আমার তো ধর আমি SN1-এ এটা কেন ইউজ করলাম না, SN2-তে কেন আমরা এটা ইউজ করলাম না, এটার কারণটা কি, আমরা SN1-এ কী হয় দেখেছি, যে SN1-এ যদি আমরা ধরো CH3Cl নিচ্ছি, ঠিক আছে, তাহলে CH3Cl কী হয়, SN1-এর ক্ষেত্রে কী বলেছি, যে ফার্স্টে আমার এটা -Cl মাইনাস হয়ে বেরিয়ে যায়, আর কি হয়, আর আমার এখানে কি হচ্ছে, এই যে CH3+ তৈরি হচ্ছে, তার মানে এই যে বলেছি না কার্বোক্যাটায়ন তৈরি হয়, তার মানে কার্বোক্যাটায়ন সবসময় কী করবে, কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে মানে কি সে স্টেবিলিটি চাইবে, স্টেবল হতে চাইবে। আমরা যদি এখানে ধরো এটাকে আমরা CH3+ আছে, আমরা এটাকে কী লিখছি R+ হিসেবে লিখছি, R+, ঠিক আছে, মানে এখানে শুধু CH3 না, যে কোনো কার্বোক্যাটায়ন তৈরি হতে পারে, তাহলে আমরা কার্বোক্যাটায়নটাকে R+ লিখছি। তাহলে কার্বোক্যাটায়নটাকে যখন আমরা পোলার প্রোটিক সলভেন্টে রাখছি, তাহলে পোলার সলভেন্টের সাথে কি এটা R+, তার মানে পোলার যে পার্টটা ও, মানে যেটা মোর ইলেকট্রোনেগেটিভ পার্ট, তার সাথে কি একটা অ্যাট্রাকশান কাজ করে, আমরা H2 নিচ্ছি, চারদিকে যত আছে সবার সাথে কি একটা অ্যাট্রাকশন বলের মাধ্যমে কি এটা জুড়ে থাকে, ফলে কি হয় এটা স্টেবিলিটি পায়, আরও এরকম চারদিকে জুড়ে আছে এটা, ঠিক আছে, তার মানে স্টেবিলিটি একটা অ্যাট্রাকশন বল কাজ করছে, এর প্লাসের সাথে এদের যে মোর ইলেকট্রোনেগেটিভ পার্টটা তাদের সাথে একটা অ্যাট্রাকশন কাজ করে, তার ধরুন সলভেন্টে ওই কার্বোক্যাটায়নটা কি স্টেবিলিটি পায়, সেই নাকি পোলার সলভেন্ট ইউজ করতে হয়, পোলার সলভেন্ট। আর আমরা প্রোটিকটা কেন লিখছি, না প্রোটিক লিখছি এই কারণে যে আমাদের এতে যেমন এই যে Cl- তৈরি হচ্ছে, এই Cl- বেরাবে কেন, CH3 Cl- তো স্টেবিলিটি দিতে হবে, বলছে এই যে
এই যে অ্যানায়নটা যে তৈরি হয়, এতে যে ক্যাটায়নটা তো আমার স্টেবিলিটি পেলো কিসের মাধ্যমে, এই যে পোলারের মধ্যে যে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটা আছে তার মাধ্যমে এটা স্টেবিলিটি পাচ্ছে। এবার অ্যানায়নটা যেটা তৈরি হচ্ছে এক্স মাইনাস যদি আমরা ধরি, অ্যানায়নটা কিসের মাধ্যমে তৈরি হচ্ছে, এই যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের সাথে এরকম অ্যাট্রাকশন ফোর্স একটা কাজ করে, যার ফলে কী হয়, ওই অ্যানায়নটাও স্টেবিলিটি পায়, অ্যানায়নটাও স্টেবিলিটি পায়, অ্যানায়নটাও এরকম স্টেবিলিটি পায়। ঠিক আছে, তার মানে কি ক্যাটায়নও স্টেবিলিটি পাচ্ছে, অ্যানায়নও স্টেবিলিটি পাচ্ছে। সেই জন্য কি হয়, এই যে দুজনকে স্টেবিলিটি প্রদান করার জন্যই আমরা এই যে SN1 ক্ষেত্রে আমরা পোলার প্রোটিক সলভেন্ট নিই। যদি আমরা পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট নিতাম তাহলে কী হচ্ছে, পোলার সলভেন্টের জন্য আমার ক্যাটায়নটা স্টেবিলিটি হতো, কিন্তু কী হচ্ছে, অ্যানায়নটা কি স্টেবিলিটি পেতো, অ্যানায়নটা স্টেবিলিটি পেতো না। সেই জন্য দুটাকেই স্টেবিলিটি দেওয়ার জন্য আমরা কী হচ্ছে, SN1 আমরা পোলার প্রোটিক সলভেন্ট ইউজ করি, যাতে আমার প্রোটনও আছে এবং এবং তাদের ডাইপোল মোমেন্টও থাকবে। ফলে কী হবে, যে ক্যাটায়নটাও আমার স্টেবিল হবে, অ্যানায়নটাও স্টেবিল হবে। সেই জন্য SN1 হচ্ছে কী করা হয়, যে আমার পোলার প্রোটিক। আর SN2তে কেন পোলার অ্যাপ্রোটিক সলভেন্টটা নিচ্ছি আমরা, তার কারণ কি, যে অ্যাপ্রোটিক সলভেন্ট নেওয়ার কারণ কি না, আমরা যদি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট নিই তাহলে কি হচ্ছে, ক্যাটায়নটা তো যে পোলার থাকার জন্য কি, এই যে পোলার মানে কি, পোলারের মধ্যে যে অক্সিজেন SO NCHO, তার মানে কী হচ্ছে, এরা কি পোলার যে মলিকুলটা থাকবে তাদের সাথে কি সেটাও স্টেবিলিটি পাবে, কি ক্যাটায়নটা স্টেবিলিটি পাবে, কিন্তু অ্যানায়নটা কি স্টেবিলিটি পাবে না, ফাঁকা থাকবে। তার মানে আমরা যে নিউক্লিওফাইলটা, তাহলে এখানে যে নিউক্লিওফাইল থাকে, নিউক্লিওফাইল হচ্ছে কি NU মাইনাস অ্যানায়ন, ঠিক আছে, নিউক্লিওফাইল কি অ্যানায়ন NU মাইনাস। তাহলে নিউক্লিওফাইলটা যদি ফ্রি থাকে, এখানে থাকলে কি চারদিকে বদ্ধ থাকছে একটা, কিন্তু এখানে যদি ফ্রি থাকে তাহলে কি আমার এতে রিয়াকশানে কি এর অ্যাটাককে, যে এর অ্যাটাক করার যে স্ট্রেংথটা সেটা বেশি থাকবে বা ফাঁকা থাকবে, এ তাড়াতাড়ি অ্যাটাক করতে পারবে। সেই জন্য আমার SN2তে পোলার অ্যাপ্রোটিক নেওয়া হয়, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, মানে আমার অ্যানায়নটাকে কি ফ্রি রাখার জন্য। অ্যানায়নটা যদি মুক্ত থাকে তাহলে কি, তাহলে তার অ্যানায়নের সক্রিয়তাটা বৃদ্ধি পাবে, ফলে রিয়াকশানটা কি ফরওয়ার্ড রিয়াকশানটা কি ফাস্ট হবে। সেই জন্য কী হয়, যে SN2তে আমার পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, পোলার লিয়া হয় কারণ পোলারের জন্য কি হয়, এটা ক্যাটায়নটাকে স্টেবিলিটি দিচ্ছে, ঠিক আছে। যে যদিও আমার এতে ক্যাটায়নটা তৈরি, এতে তো ক্যাটায়ন ডাইরেক্ট এইভাবে তৈরি হয় না, SN2 এর তো রিয়াকশান তো আলাদা, ডাইরেক্ট ব্যাকসাইড অ্যাটাক হয়, কিন্তু ব্যাকসাইড অ্যাটাক হওয়ার পরেও যে ওই যে আমার অ্যানায়ন তো থাকছেই, তাহলে অ্যানায়নটাকে ফ্রি রাখার জন্য আমরা পোলার অ্যাপ্রোটিক সলভেন্টটা নিচ্ছি, যাতে অ্যানায়নটা কী হয়, আমার রিয়াকশান করতে পারে। ঠিক আছে, নিউক্লিওফাইল হিসেবে অ্যানায়নটা কি কাজ করতে পারবে যদি অ্যানায়নটা ফ্রি থাকে। এখানে যদি চারদিকে ঘিরে থাকে তখন কি সে ডাইরেক্ট অ্যাটাক করতে পারবে, তার অ্যাটাকিং এবিলিটি কি কমে যাবে। তো সেই জন্য এটাকে ফ্রি রাখার জন্য এখানে অ্যাপ্রোটিক সলভেন্ট নেওয়া হয় না, অ্যাপ্রোটিক সলভেন্ট নেওয়া হয়। সেগুলো কি DMSO DMF এটসেট্রা অ্যাসিটো, এটা হলো সলভেন্ট। এরপর আমরা যে নিউক্লিওফাইলটা নিচ্ছি, এরপর কি পড়বো, 3 নম্বর দেখবো যে নিউক্লিওফাইলের গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন। নিউক্লিওফাইল না, নিউক্লিওফাইল কার ক্ষেত্রে কেমন নিউক্লিওফাইল ইউজ করব, তাহলে নিউক্লিওফাইল NU এর গাঢ়ত্ব কার ক্ষেত্রে কেমন নিউক্লিওফাইল ইউজ করব। আমরা SN1 দেখেছি, তাহলে SN1 এর ক্ষেত্রে কী হচ্ছিল, SN1 এর ক্ষেত্রে কী হচ্ছিল, কার্বোক্যাটাইন তৈরি হচ্ছিল, তারপরে নিউক্লিওফাইল এসে অ্যাটাক করছিল, তাই। তাহলে নিউক্লিওফাইলটা এখানে আমার যদি স্ট্রং হয়, নিউক্লিওফাইলটা যদি স্ট্রং হয়, তাহলে স্ট্রং হলে কি সে আর এখানে থাকবে। যদি SN1 আর SN2 আমরা দেখি, SN2তে হয় ব্যাকসাইড অ্যাটাক, CH3Cl মাইনাস Cl মাইনাস, ঠিক আছে, হয়ে যায়। এখানে কি ডাইরেক্ট ব্যাকসাইড অ্যাটাক হয়, এইটা। তার মানে কি হচ্ছে,
নিউক্লিওফাইলটা যদি স্ট্রং হয় তাহলেই সে ব্যাক সাইড অ্যাটাক করবে, ডাইরেক্ট এসে ব্যাক সাইডে অ্যাটাক করবে। তার মানে SN2 এর ক্ষেত্রে আমাদেরকে কী ইউজ করতে হবে, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস ইউজ করতে হবে, স্ট্রং নিউক্লিওফাইল। হ্যাঁ, নিউক্লিওফাইলটা যেন স্ট্রং হয়, ঠিক আছে। তাহলে স্ট্রং নিউক্লিওফাইলটা কিসের ক্ষেত্রে ইউজ করা হয়, SN2 এর ক্ষেত্রে। কেন না, তারা ডাইরেক্ট একটা স্টেপে কি ব্যাক সাইড অ্যাটাক করে। তাহলে নিউক্লিওফাইলটা যদি স্ট্রং থাকে তাহলেই সে ডাইরেক্ট গিয়ে ব্যাক সাইড অ্যাটাক করতে পারবে। কিন্তু SN1 এর ক্ষেত্রে কী দেখি যে ফার্স্টে আমাদের SN1-এ কী হয়, যে SN1 আমাদের ফার্স্টে এইটা ভাঙে দিয়ে প্লাস তৈরি হয়, কার্বোকার্বন তৈরি হয়। তাহলে এখানে যদি আমরা উইক নিউক্লিওফাইল দিই, তাহলে উইক নিউক্লিওফাইল দিলে এই রিঅ্যাকশানটা ভালোভাবে করবে। স্ট্রং নিউক্লিওফাইল দিলে কী করবে, সে স্ট্রং নিউক্লিওফাইল দিলে তো সে কার্বোকার্বন তৈরির আগেই সে ডাইরেক্ট ব্যাক সাইড অ্যাটাক করার তার থাকবে, টেন্ডেন্সি থাকবে। সেই জন্য যে আমার SN1-এর ক্ষেত্রে আমরা কী ইউজ করি, উইক নিউক্লিওফাইল। আর SN2 এর ক্ষেত্রে আমরা ইউজ করি সাধারণত স্ট্রং নিউক্লিওফাইল, ঠিক আছে। বুঝতে পারলেন উইক নিউক্লিওফাইল কেন ইউজ করা হয় না, ফার্স্টে আমাদের কার্বোকার্বনটা যেহেতু তৈরি হয় তারপরে আমাদের নিউক্লিওফাইল এসে জুড়ে, সেই জন্য যেহেতু যদি নিউক্লিওফাইলের আমার এটা যেহেতু তৈরি হয়েছে তারপরে তো এটা তাড়াতাড়ি এর সাথে বন্ড হয়ে যাবে। কিন্তু আমরা যদি ফার্স্টে যদি স্ট্রং নিউক্লিওফাইল নিই বা যা মানে এমন নিউক্লিওফাইল নেব যার অ্যাটাকিং এবিলিটিটা অনেক বেশি, ঠিক আছে, তাহলে তাদের ক্ষেত্রে কী হবে, তাদের ক্ষেত্রে SN2 হবে। স্ট্রং নিউক্লিওফাইল নিলে SN2, উইক নিউক্লিওফাইল নিলে সাধারণত SN1 হয়, ঠিক আছে। এরপর লিভিং গ্রুপ, যার লিভিং গ্রুপটা যত বেশি তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবে, যাদের লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যাওয়ার অ্যাপটিচিউডটা বেশি, তাদের ক্ষেত্রে বেশি হবে। যেমন আয়োডিনের কী হচ্ছে, আয়োডিন মাইনাসটা কি লিভিং গ্রুপ হিসেবে তাড়াতাড়ি বেরিয়ে যায়। তারপর Br মাইনাস, তারপর Cl মাইনাস। কেন না, আর Br আর Cl এটা যদি দেখি তাহলে এদের মধ্যে কি এই বন্ডটা সবচেয়ে তাড়াতাড়ি ভাঙতে পারে। তাহলে যেই বন্ডটা তাড়াতাড়ি ভাঙতে পারবে সেটাই তো তাড়াতাড়ি নিউক্লিওফাইল হিসেবে সেটাই তো আমার হচ্ছে লিভিং গ্রুপ হিসেবে বেরাবে। সেই জন্য এদের এবিলিটিটা, এই বন্ড ব্রেকিং এবিলিটি বা লিভিং গ্রুপের এবিলিটিটা কার সবচেয়ে বেশি, এইটার, তারপর এইটা, তারপর এটা, সেই জন্য এর এবিলিটিটা সবচেয়ে বেশি। তাহলে আমরা যদি এটা ইউজ করি যে আমরা যদি আর বন্ড আই ইউজ করি তাহলে তার ক্ষেত্রে কী হবে, আমার এই নিউক্লিওফিলিক যে সাবস্টিটিউশন রিঅ্যাকশানটা সেটা হওয়ার চান্সটা সবচেয়ে বেশি থাকে, ঠিক আছে। এবার বলছিলাম যে 2 ডিগ্রি যদি থাকে, 2 ডিগ্রি তাহলে আমরা কী করব, তাহলে 2 ডিগ্রি যদি আমরা সাবস্ট্রেট নেই 2 ডিগ্রি বা সেকেন্ডারি, তাহলে সেকেন্ডারি নিলে কী করতে হবে, আমাদের মাথায় কী রাখতে হবে, তাহলে আমরা কী পড়লাম যে সলভেন্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, আর একটা কি যে নিউক্লিওফিলিসিটি মানে এটা স্ট্রং না উইক সেইটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে 2 ডিগ্রি মানে কি CH3 CH CH3 Cl বা I যাও। তাহলে এটা কি 2 ডিগ্রি ক্লোরাইড। তাহলে এটাতে আমরা যদি SN1 ঘটাতে চাই তাহলে কী হবে বলো, 2 ডিগ্রির ক্ষেত্রে SN1ও হবে SN2ও হবে। 2 ডিগ্রির ক্ষেত্রে SN1ও ঘটাতে পারি, SN2ও ঘটাতে পারি। সেটা আমরা কি করব, এই যে দ্রাবক সলভেন্ট এবং এই যে নিউক্লিওফিলিক যে আমরা কি নিউক্লিওফাইল ইউজ করছি সেগুলো ডিফারেন্সিয়েট করে আমরা আলাদা আলাদা ইউজ করে আমরা ঘটাতে পারি। তাহলে এতে যদি 2 ডিগ্রি যদি আমরা SN1 ঘটাতে চাই, SN1 যদি ঘটাতে চাই তাহলে SN1 ঘটাতে গেলে কী করতে হবে, SN1 ঘটাতে গেলে পোলার প্রোটিক সলভেন্ট নিতে হবে, ঠিক আছে। তাহলে পোলার প্রোটিক সলভেন্ট নিতে হবে প্লাস কী নিতে হবে, উইক বেস নিতে হবে। তাহলে 1 নম্বর ক্রাইটেরিয়া পোলার প্রোটিক, যেমন H2, আর 2 নম্বর কী নিতে হবে, উইক বেস নিতে হবে, উইক নিউক্লিওফাইল নিতে হবে। আর যদি 2 ডিগ্রিটাতেই যদি আমরা 2 ডিগ্রি ক্লোরাইডে যদি আমরা SN2 ঘটাতে চাই তাহলে কী নিতে হবে, একটা কী থাকবে, এই যে যেমন DMSO বা DMF এইগুলো লিখব আমরা সলভেন্ট হিসেবে। আর নিউক্লিওফিলিকটা কী লিখব, স্ট্রং নিউক্লিওফাইল হলে কী হবে, SN2 রিঅ্যাকশন করবে
ঠিক আছে, এইটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া ছিল। তাহলে 1 ডিগ্রির ক্ষেত্রে কি হয়, 1 ডিগ্রির ক্ষেত্রে কি হয়, 1 ডিগ্রির ক্ষেত্রে হয় SN2। 2 ডিগ্রির ক্ষেত্রে কি হবে, SN1ও করাতে পারি, SN2ও ঘটাতে পারি। সেটা কি হচ্ছে, এটা উইক নিক্লোফাইল দিলে আমার হবে SN1, এবং স্ট্রং নিক্লোফাইল দিলে হবে SN2। কেন না, SN2 তো নিক্লোফাইল ডাইরেক্ট ব্যাক সাইড অ্যাটাক করে, তাহলে নিক্লোফাইলের তার অ্যাটাকিং এবিলিটিটা যদি বেশি থাকে তাহলেই সে ডাইরেক্ট ব্যাক সাইড অ্যাটাক করবে, নাহলে কী করে করবে? সে যার ক্ষমতা বেশি থাকবে সেই তো আগে লড়াই করতে হবে, নাহলে কী করে সে লড়াই করতে পারবে? ঠিক আছে, সেই জন্য 2 ডিগ্রি ক্ষেত্রে SN1 করতে পারি উইক নিক্লোফাইল দিয়ে, SN2 ঘটাতে পারি কি স্ট্রং নিক্লোফাইল দিয়ে। আর 3 ডিগ্রির ক্ষেত্রে সবসময় কী হয়, SN1 হয়। ব্যাস এগুলোই মনে রাখার ছিল এই আজকের ডেটে পড়ানো হলো এইটাই, এতটা অবধি পড়ো। বাকি কিছু প্রবলেম থাকলে বলবে, সলভ করার চেষ্টা করা হবে। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। তাহলে এই অবধি থাক, বাকি কিছু প্রবলেম থাকলে আমাকে জানাবে, পরের ডেটে আবার পড়ানো হবে পরের টপিক।